الحمد لله رب العالمين والصلاة والسلام على عقبة المتقين الحمد لله সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের সাথে লাখ কোটি দরুদ ও সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় বন্ধু, আজকে আমার আলোচ্যের বিষয় হলো আমার আলোচনার বিষয় হলো নুরানি শিক্ষার্থীদের কীভাবে তরক্কি হবে। নুরানি শিক্ষার্থীদের তরক্কি হওয়ার জন্য উস্তাদদের যথেষ্ট ভূমিকা রাখতে হবে। এখানে ওস্তাদের ভূমিকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন উস্তাদ যখন একজন শিক্ষার্থীকে পড়ান, শিক্ষার্থীকে যখন পাঠদান করেন, সেই পাঠটাকে ভাগ ভাগ করে পড়ানো উচিত এবং পাঠটাকে কীভাবে পড়াবেন তিনি ভাগ ভাগ করে নেবেন। অর্থাৎ একটা পাঠ পরিকল্পনা তৈরি করবেন। যেমন হরফ শেখাবেন, হরফ যখন শেখাবেন তো সেই হরফগুলো এক জায়গায় শেখানোর পরে সেই হরফগুলোরই বিভিন্ন জায়গা থেকে তাকে চেনাতে হবে। যেমন আরবি যে 29টি হরফ আছে, এই 29টি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত শেখানোর পরে সেখান থেকে তাকে উল্টো পাল্টা করে ধরাতে হবে। যেমন তানজিম নুরানির কায়দার উপরে কি আছে, রব্বি জিদনি ইলমা, এটা শিক্ষার্থী যখন পড়ে ফেলছে তখন তাকে বলেন যে যখন মিলিত হবে তখন এই হরফগুলোর আংশিক অবস্থা থেকেই চিনতে হবে, অর্থাৎ যতটুকু মিল আছে। আর একটা কাজ করতে পারেন সবচেয়ে সহজে, আমরা খেলার চলে সেটা শিখতে পারি। রব্বি জিদনি ইলমার যে লাইনটা আছে সেখানে হাত দিতে বলবো, এখন তুমি মিলাও, মিলামিলি খেলা, তাকে পড়ার জন্য বলতে হবে। সে যখন মিলাতে যাবে, মিলাতে তার কোনো চাপ হবে না। এভাবে যখন দুই একবার মিলাবে সে তার ধারণা তৈরি হয়ে যাবে। এরপরে আসেন তাহলে এটা পড়ালে তাকে মোরাক্কাবু আর কি বোঝাতে হবে না। এরপরে কথা হলো যে আপনি হরফ শেখাচ্ছেন, তো হরফ নিয়ে আপনাকে শেখাতে হবে। রব্বি জিদনি ইলমা যখন হরফগুলো বের করলেন, বিভিন্ন জায়গায় থেকে তাকে নিয়ে যেতে হবে, সেই জন্য হরফগুলোই শুধু বলে হরফগুলোই তাকে শেখাতে হবে। এরপরে আসেন আমাদের আছেটা কি, আমাদের হারকাত আছে, তানবিন আছে, জজম আছে, তাসদীদ আছে। হারকাতের ব্যবহারগুলো আমরা যেমন আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এটা শেখানোর পরে এর ব্যবহারটা আমি এইভাবে শেখাবো যে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এইভাবে করে শিখবে। আবার কখনো আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। আবার কখনো শিখবে আলিফ জবর আ, আলিফ জের ই, বা জবর বা, বা জের বি। কখনো আবার তা জবর তা, বা জবর বা। কখনো আবার শিখবে তা জের তি, বা জবর বা। এক কথায় উলট পালট করে আলিফ জবর আ এভাবে পড়তে পড়তে এটা কিছুক্ষণ পড়ানোর পরে কি করতে হবে, এটা কিছুক্ষণ পড়ানোর পরে এইভাবে পড়াইতে হবে আলিফ জবর আ, আলিফ জবর সেটা সে মনে মনে বলবে, আর উচ্চারণটা সে আ বলবে। যেমন বা জবর বা, বা জবর, এই কথাটা সে মনে বলবে এবং উচ্চারণটা সে জোরে বলবে বা, বা টা তা জবর যা, এইভাবে করে সে বলবে। এইভাবে যখন তার প্র্যাকটিস হবে তখন জবর কথায় কথায় আছে, কোন একটা বড় লাইনে জবরের উচ্চারণগুলো তাকে দিয়ে আমরা করাবো। তাকে বাতিয়ে দেবো না, আমরা তা খুব জোরে স্পিডে যে তাকে বলতে হবে কি না, সে যেভাবে পারে সে বলুক। এভাবে প্রত্যক্ষিতে তার সেখানে স্পিড বাড়িয়ে দিতে হবে। এরপরে যখন তানবিন শেখাবো, তানবিনও ঠিক একইভাবে শেখাবো। আমরা একটা কাজ করি যেটা আমরা ভুল করে থাকি, এই যে একটা শিক্ষার্থীকে যখন বানান শেখায়, শুধুমাত্র বানানো শেখায়, সে কায়দা শেষ করে ফেলে কিন্তু তার বানান শেষ হয়ে যায় না। তাকে একবার বানান করাতে হয় আর একবার উচ্চারণ করাতে হয়। তো আমরা যদি এই কাজটা করি তাহলে আমাদের অতিরিক্ত তা নতুন করে আর তাকে আরেকবার
উচ্চারণ শেখাতে হলো না, সে সেখান থেকে উচ্চারণ শিখে গেল, সে বানানো শিখে গেল। এবং হ্যাঁ, মাঝে মাঝে শুধুমাত্র বানানের প্র্যাকটিসটা করাইতে হবে, সে বানান করবে যেন তার মুখস্থ থাকে বা মনে থাকে, তার ব্যবহারটা ঠিক থাকে, সে যেন ব্যবহার করতে অভ্যস্ত থাকে। এরপর আপনারা এগুলোকে অন্য কোনো ভাষার সঙ্গে মিলিয়ে বলতে পারেন, যেমন আলিফ সরেও, বাবো, তাতো, ফাথো, চিমজো, হাহো, খ খ, এগুলো বের করার একটা মূল নীতি আছে। সেটা হলো সমস্ত বর্ণগুলো আরবিগুলো লিখতে হবে, আরবিগুলো লিখতে দেওয়ার পরে উচ্চারণ করতে গেলে বাংলা যে সেই উচ্চারণগুলো বাংলা লিখতে হবে, বাংলা লেখার পরে সমস্ত হরফ থেকে যে হরফের মূল বর্ণ রেখে বাকি সমস্ত বর্ণ আছে সবগুলো কেটে দিতে হবে। কেটে দিলে হবে কি, যেমন সরেয়া থেকে কি আসবে, সরেও, আলিফ থেকে আসবে সরেও, বা আকার বা, বা যখন আমরা উচ্চারণ করি, এটা যদি বাংলা লিখি তখন বই আকার বা লিখতে হয়, আকারটা কেটে দিলে বো আসে। এরপরে দেখেন তা থেকে আসে তো, তা থেকে তো, জিম থেকে জো, হা থেকে হ, খ থেকে খ। এরপরে কি করতে পারেন, আসেন যে আলিফ জবর আ, আলিফ জবর ইকুয়াল কি, আসলে জবর জিনিসটা কি, জবরটা যদি আমরা বলি জবর সমান হলো আকার, তবে যে সমস্ত বর্ণ লেখার সময় অকার থাকে সে সমস্ত বর্ণগুলো উচ্চারণ জবরের সময় অকারই থেকে যাবে। আসলে আসুন তাহলে দেখুন যে আসলে আলোচনা করতে পারেন যে আরবিতে অকার কয়টি। আরবিতে অকার হলো জবর, যেমন আকার, ওকার, ঋষিকার, ঋষুকার, আকার, ওকার, ঋষিকার, ঋষুকার, এই কয়েকটি একার শুধুমাত্র এক জায়গায় ব্যবহার হয়। এইভাবে করে আমরা শিখাতে পারি। তানবিন যেমন কার প্লাস দন্তান্ন, আকার ঋষিকার ঋষুকার প্লাস দন্তান্ন। যেমন একটু বলে দিতে পারেন যে আলিফ জবর, আলিফ দুই জবর আন, যেটাকে আমরা বলি একটা আলিফের উপরে যদি জবর থাকে সেটা হলো আ, আরেকটা জবরকে আমরা বলতে পারি যেটা হলো নুন সাকিন, আর এটাকে আমরা ভালো করে লিখেও দিয়ে দিতে পারি যে আলিফ নুন জবর আন, এর ভিতরে আসলে নুন সাকিন লোকা আছে। এই জিনিসটা আমরা পরিষ্কার করে দিলে একজন শিক্ষার্থীর বুঝতে সুবিধা হবে, আর এই জিনিসগুলো সে মনে হারাবে না। যখন একজন শিক্ষার্থী বুঝে পড়বে তখন সেটাকে আর মনে হারানোর কোনো সুযোগ নেই, আর যখন না বুঝে পড়বে তখন সেটা মনে হারার সুযোগটা অনেক বেশি। আসুন এরপরে কি আছে, তাসদিদ আছে। তাসদিদ সম্পর্কে আমরা বলতে পারি যুক্তাক্ষরে যেমন ব্যবহার হয়, তাহলে তাসদিদের উচ্চারণ ঠিক একই রকম হয়। আমরা তাসদিদটা লেখার পরে ইকুয়াল দিয়ে লিখে দিতে পারি যুক্তাক্ষর। আমরা জবর লেখার পরে লিখে করতে পারি আকার, ওকার। আমরা যে লেখার পরে লিখতে পারি ইকুয়াল দিয়ে ঋষিকার, একার। এরপরে আমরা পেশ দিয়ে ইকুয়াল দিয়ে লিখতে পারি রুসুকার, দুর্ভুকার। এভাবে করে শেখাতে পারি। একটি শিক্ষার্থীকে আমরা হারকাত, তানবিন, তাজদিদ, হারকাত, তানবিন, তাজদিদ, সাকিন এই পর্যন্ত শেখানোর পরে আমরা তাকে ব্যবহার শেখাবো, শুধু পর্যন্ত ব্যবহার করবো। এখন আমরা চিন্তা করতে পারি যে সামনে মাদ আছে, তো মাদ হবো শব্দগুলো থেকে আমরা মাদ বাদ দিয়ে দেবো, আপাতত মাদ দিয়ে দেবো, এবং মাদের হরফগুলো আমরা তখন উচ্চারণ করাবো না। আস্তে আস্তে নিয়মগুলো পড়াটা একটু চালু করে নিয়ে তখন আমরা মাদ শেখাবো। আসলে মূলত আরবিতে যদি এই টেকনিকটা ব্যবহার করা হয় তো একটা বাচ্চা আরবি শিখে যাবে। আর যখন একটা বাচ্চা সে আরবি শেখেনি, তখন যখন তাকে কাওয়ায়েদ পড়ানো হয় বা অন্যান্য বিষয়গুলো পড়ানো হয়, তার কাছে একটা জটিলতার সৃষ্টি করে। এই জিনিসগুলো একটু তাকে আরবি শেখানোর পরে তাকে যদি আমরা কাওয়ায়েদগুলো ব্যবহার শেখাই তাহলে তার জন্য অনেক সহজ হবে। সাধারণত আমি এই কাজটি করে থাকি, এবং নতুন একজন শিক্ষার্থীকে সে যদি একটু ট্যালেন্ট হয় তাকে দিয়ে আমি একদিনে 2 থেকে 4টা 5টা 6টা পর্যন্ত কাওয়ায়েদ তাকে আয়ত্তস্থ করতে পারেন। এক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা করতে পারেন, একবার বইয়ের ভাষা বলার পরে তাকে বইয়ের সাথে মিলিয়ে দিয়ে, যেমন আপনি জজমের কথা বলছি, আলিফ বা জবর আব ধরে রাখেন, আমরা বলি কি যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এই কাজটা আপনাকে করতে হবে কি, এটা ধরেন বইয়ের এখানে আলিফ বা জবর আব যজমালা হরফগুলো পড়াচ্ছি, তাহলে এখানে এই হরফটার নাম ধরে রাখেন যজম ওয়ালা হরফ, যজম ওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সাথে, এটার উপরে হরকতের সাথে একত্রে একবার পড়া যায়। এইভাবে করে তাকে মিলিয়ে দিতে হবে, উদাহরণকে দেখিয়ে উদাহরণের সঙ্গে মিলিয়ে দিয়ে তাকে মুখস্থ করাতে হবে। 1-2বার তাকে যদি ব্যবহার করে দেখাই যে
সে হাত দেবে এবং বলবে। এরকম করে 3 থেকে 4 বার যদি বলে একটা শিক্ষার্থী, সে বুঝেও যাবে প্লাস মুখস্থ হয়ে যাবে। শুধু একটা উদাহরণ লিখবে, একটা উদাহরণ লিখে কাওয়ায়েদগুলোকে সে মুখস্থ করবে। এভাবে যদি করে, আমি বিশ্বাস করি একটা শিক্ষার্থীকে যত বেশি দুর্বল হোক না কেন, খুব অল্প সময়ে 1 মাসের ভিতরে তাকে আরবি কাওয়ায়েদ সহ তাকে শিক্ষা দেওয়া যাবে। তো আজকেই ছিল এ পর্যন্ত কথা। আগামী দিনে দেখা হবে ইনশাআল্লাহ। তো শেষে আরও 2টি কথা বলে নিই। এইভাবে করে তো আমরা তাজদিদ শিখলাম, তাজদিদের ব্যবহার আমরা করবো, তাজদিদের ব্যবহার দেখাবো, সাকিনের ব্যবহার দেখাবো, জজমের ব্যবহার দেখাবো, এভাবে করে দেখাবো। মাতগুলো কী করবো? মাতগুলোকে প্রথমত সাধারণত একটা কথা বলতে পারি যে হারকাত, তাজদিদ, তানবিন, সাকিন, এই সমস্ত জিনিসগুলো তাড়াতাড়ি হবে। তবে সিফাতের ভাষা যদিও আলাদা আলাদা সিফাত, সেখানে যেমন সিফাতে তাজদিদে ধরে থাকতে হয়, জজমে ধরে থাকতে হয়, অর্থাৎ এক আলিফ মাদের মতো হয়। তো এই বিষয়গুলো এখানে সামনে আনবো না। এখন তারা সাধারণ বিষয় শিখতেছেন, তাদেরকে সাধারণভাবেই শেখাবো। মাখরাজ তাদেরকে কীভাবে শেখাতে পারি? মাখরাজ তাদেরকে বলে দেওয়ার পরে মুখের সঙ্গে যখন তারা জিহ্বা লাগিয়ে উচ্চারণ করবে, সেই জিনিসটা দেখাবো। জিহ্বার সঙ্গে তারা কীভাবে উচ্চারণ করতেছে, কোথায় আগে কোন জিনিসটা লাগতেছে, সেখানে হাত দিয়ে দেখাই তাদেরকে মুখস্থ করাবো। তারা আঙ্গুল দেবে এবং বলবে, আঙ্গুল দেবে এবং বলবে কোথায় কোন জিনিসটা লেগেছে। এইভাবে করে আপনি মুখস্থ করাবেন, আপনার শিক্ষার্থীরা আজীবনও কোনো দিন খেয়াল হারাবে না। ঠিক আছে, আপনাদের প্রত্যেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।